শিক্ষার্থীবৃন্দ, আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আজ আমি ইংলিশ ল্যাঙ্গুয়েজের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক রাইট ইউজ অফ ভার্ব নিয়ে আলোচনা করব। তোমরা অত্যন্ত মনোযোগ সহকারে আমার এই আলোচনা শুনবে এবং বেশি বেশি করে অনুশীলন করবে, তাহলেই একটি সেন্টেন্সে কিভাবে ভার্বকে সঠিকভাবে ব্যবহার করা যায় তা আয়ত্ত করতে পারবে। তো চলো শুরু করা যাক। প্রথমে আসি ভার্ব। ইংলিশ ল্যাঙ্গুয়েজের যে 8টি পার্টস অফ স্পিচ রয়েছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং মোস্ট ডাইনামিক ওয়ার্ড হচ্ছে ভার্ব, কারণ এই ভার্বটি সেন্টেন্সে বিভিন্নভাবে নিয়ন্ত্রিত হয়। যেহেতু বিভিন্নভাবে ভার্বের রূপ নিয়ন্ত্রিত হতে পারে, সেজন্য এর যথাযথ ব্যবহার শেখা প্রয়োজন। না হলে বাক্যের গঠন, অর্থ এবং বাক্য গঠন করার যে উদ্দেশ্য সেটা ব্যাহত হবে। তো আমরা জানি একটি ভার্বের 4টি রূপ আছে। একটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল, এবং আরেকটি হচ্ছে আইএনজি যুক্ত ফর্ম। এই 4টি রূপ আছে একটি ভার্বের। যদি আমি একটু উদাহরণ হিসেবে দেখাই, যেমন একটি ভার্ব আছে গো, এটিকে যদি আমরা পাস্ট টেন্স করি তাহলে হয় ওয়েন্ট, পাস্ট পার্টিসিপল এটা গন, আর যদি আইএনজি যুক্ত ফর্ম করি তাহলে হবে গোয়িং। তাহলে একটি ভার্বের 4টি রূপ আমরা পেলাম। তো যে কোনো একটি ভার্ব, বাংলাতে আমরা যেটাকে বলি ক্রিয়াপদ, এই ক্রিয়াপদটি বা এর কাজ বা এই ঘটনাটি বিভিন্ন সময়ে বিভিন্নভাবে ঘটে থাকে, আর এই সময়ের তারতম্যের কারণেই এই ভার্ব বিভিন্ন রূপ গ্রহণ করে থাকে। সুতরাং আমরা যখন সেন্টেন্সে এই ভার্ব ব্যবহার করি তখন আমাদেরকে কয়েকটি বিষয় অবশ্যই লক্ষ্য করতে হয়। তো সাধারণত ভার্বের রূপ যার দ্বারা নিয়ন্ত্রিত হয় তার মধ্যে অন্যতম হচ্ছে টেন্স। আরেকটি ঘটনা আছে যেটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। তো এই দুটি বিষয় দ্বারা মূলত ভার্বের রূপ নির্ধারিত হয়। তো আমরা প্রথমে একটু দেখি টেন্স নিয়ে একটু আলোচনা করি, যে কিভাবে একটি টেন্স ভার্বকে নিয়ন্ত্রিত করে। যে সাধারণত আমরা জানি ক্রিয়া সংঘটিত হওয়ার সময়কে টেন্স বা কাল বলে। যেমন যদি একটি বাক্য আমি বলি, সে আমার বাড়িতে প্রায় আসে। এটা একটা সেন্টেন্স। আবার যদি বলি সে আমার বাড়িতে এসেছিল, আরেকটা সেন্টেন্স লিখতে পারি, সে আমার বাড়িতে এসেছে। সুতরাং এখানে
ভার্ব হচ্ছে আসা, কাম। লক্ষ্য করো তিনটি সেন্টেন্সের ভার্ব তিন রকম। প্রথমটিতে হচ্ছে আসে, দ্বিতীয়টিতে এসেছিল এবং তারপরে এসেছে। সুতরাং দেখতে পাচ্ছি যেখানে এই ভার্বের যে রূপগুলো তিনটি সেন্টেন্সে তিন রকম, অর্থাৎ তিনটি ঘটনা ভিন্ন ভিন্ন সময়ে ঘটে। আর সে কারণে আমরা যদি এটাকে ইংরেজিতে ট্রান্সলেট করি তাহলে প্রথমটি হবে হি comes to my house often. দ্বিতীয়টি হচ্ছে he came to my house, came to my house। তারপরটা হচ্ছে he has come to my house। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথম সেন্টেন্সটি কামস ভার্বের সাথে এস যুক্ত হয়েছে মূল ফর্মের সঙ্গে, অর্থাৎ এখানে ভার্বের যে প্রেজেন্ট ফর্ম তার সঙ্গে এস যুক্ত হয়েছে। আর এটি হচ্ছে সেকেন্ড ফর্ম অর্থাৎ পাস্ট টেন্স, আর এখানে যে ভার্বের রূপ রয়েছে এটা পাস্ট পার্টিসিপল। তাহলে আরেকটা যদি আমি লিখি, আচ্ছা তাহলে এই তিনটা সেন্টেন্স আমরা তিন রকম পেলাম। সুতরাং এতে কি দেখা যাচ্ছে যে একটি ভার্বের রূপ কি হবে সেটা নির্ভর করছে এই সেন্টেন্সের টেন্স কি, অর্থাৎ এটা কোন টেন্স, ক্রিয়াপদটি কোন টেন্স গ্রহণ করেছে তার উপর নির্ভর করে এই ভার্বের রূপ নির্ধারিত হবে। তো সেই ক্ষেত্রে কেউ যদি এই ভার্বের সঠিক রূপ বাক্যে বা সেন্টেন্সে ব্যবহার করতে চায় তাহলে অবশ্যই তাকে টেন্সের গঠন সম্পর্কে জানতে হবে। তো আমরা জানি টেন্স তিন প্রকার, আবার তিন প্রকারের টেন্সকে ভাগ করে মোট 12 প্রকার টেন্স আমরা পাই। সেই 12 প্রকারের যে টেন্স আছে 12 কাইন্ডস, প্রত্যেকটি টেন্সের জন্য আলাদা আলাদা সেন্টেন্স ফরম্যাট আছে, অর্থাৎ স্ট্রাকচার রয়েছে। সুতরাং ভার্বের সঠিক রূপ বসাতে গেলে তার আগে এই 12 প্রকার টেন্সের যে গঠন সেটা সম্পর্কে জানা প্রয়োজন। গঠন এবং সংজ্ঞা কাকে বলে এবং গঠন রূপটা কি হবে সেটা অবশ্যই জেনে নিতে হবে। আচ্ছা, এখন আমরা এটার একটু কয়েকটা নিয়ম আমরা দেখি যেগুলো আমাদেরকে এই ভার্বের সঠিক রূপ ব্যবহার করতে সাহায্য করবে। কোনো কাজ সবসময় বা মাঝে মাঝে বা প্রায়ই ঘটে, সেই সেন্টেন্সগুলো সাধারণত সিম্পল প্রেজেন্ট টেন্স হয়। যেমন ধরো এরকম ভাবে যদি লিখি, কোনো কাজ মাঝে 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 সব সময় প্রায়ই ঘটে, এরকম বোঝালে সেক্ষেত্রে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। বোঝালে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, অর্থাৎ এখানে সেন্টেন্সটি হবে প্রেজেন্ট ইনডেফিনিট। প্রেজেন্ট ইনডেফিনিট তো প্রেজেন্ট ইনডেফিনিট। আর আমরা জানি সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের বেলাতে ভার্বের মূল ফর্ম বসে, আর সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়
তাহলে ভার্বের সাথে এস বা ইয়ে যুক্ত হবে। এখানে একটা সেন্টেন্স লক্ষ্য করো, সে আমাকে ডাকে। তো এখানে ডাকে, এটা সাধারণত কাজটি ঘটে থাকে, তাহলে এটার ইংরেজি করলে হবে হি কলস মি। লক্ষ্য করো এখানে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন সিঙ্গুলার। এই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে ভার্বের সাথে এস যুক্ত হয়েছে। অনেক সময় কোনো কাজ ভবিষ্যতে ঘটবে, এই ঘটনাটি এখনো ঘটেনি, ফিউচারে ঘটবে বা ভবিষ্যতে ঘটবে, এটাকে অনেক সময় সিম্পল প্রেজেন্ট টেন্সে রূপান্তর করা যায়। অর্থাৎ এটা যদি নিয়ার ফিউচার হয় তাহলে এটাকে সিম্পল প্রেজেন্ট টেন্স করা যায়। যেমন নিয়ার ফিউচার হলে, নিয়ার ফিউচার হলে সিম্পল প্রেজেন্ট টেন্স হয়, সিম্পল প্রেজেন্ট। যেমন এখানে যদি একটি সেন্টেন্স লিখি, ট্রেনটি 10টায় ছাড়ে। ট্রেনটি 10টায় ছাড়ে মানে 10টায় ছাড়ে অর্থাৎ ছাড়বে। তো এটাকে আমি এভাবে লিখতে পারি, দ্য ট্রেন লিভস at 10 AM। ওকে, তো এই সেন্টেন্সটি এটি সিম্পল প্রেজেন্ট টেন্স, ভার্বের সাথে এর যোগ করা হয়েছে। এটাকে যদি আমরা এভাবে বলি, ট্রেনটি 10টায় ছাড়বে, অর্থাৎ এখনো ছাড়েনি, 10টায় ছাড়বে। এটাকে সিম্পল ফিউচারও করা যেতে পারে, দ্য ট্রেন উইল লিভ at 10 AM। তো এখানে খেয়াল করতে হবে যে ক্রিয়াপদটি কিভাবে আছে, ছাড়ে নাকি ছাড়বে। তো ছাড়বে হলে সিম্পল ফিউচার করা যায়, আবার এটাকে সিম্পল প্রেজেন্টেও করা যায়, তবে অর্থ একই থাকে। এবারে আরেকটা নিয়ম আমরা একটু দেখি। কোন সেন্টেন্সে নাও, at present, at this moment থাকলে তা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। যেমন কোন সেন্টেন্সে যদি নাও, এট প্রেজেন্ট, এট দিস মোমেন্ট এই শব্দগুলো বা ফ্রেজ ব্যবহৃত হয় তাহলে ধরে নিতে হবে সেন্টেন্সটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। যেমন উদাহরণটি লক্ষ্য করো, এখানে একটি ভার্ব আছে প্লে নাও। কি প্লে নাও তার মানে কি, নাও মানে হচ্ছে এখন, অর্থাৎ সে এখন খেলে। এখন খেলে মানে এখন খেলছে। এই তাহলে কি হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস এর জন্য, ইজ প্লেইং, ইজ প্লেইং নাও। আবার যদি এটা পাস্ট টেন্স হয়, অর্থাৎ এখানে দেন থাকলে পাস্ট কন্টিনিউয়াস হবে। যেমন
I sleep then। এখানে যেহেতু দেন শব্দটি আছে তাহলে বুঝতে হবে যে কাজটি অতীতে হচ্ছিল, তাহলে কি হবে I was sleeping, I was sleeping then। তাহলে আমরা অত্যন্ত দুইটা গুরুত্বপূর্ণ নিয়ম এখন দেখলাম। এবারে লক্ষ্য করো কোন সেন্টেন্সে যদি অলরেডি, রিসেন্টলি, just now, yet থাকলে ভার্বটি প্রেজেন্ট পারফেক্ট হবে। অর্থাৎ এই কাজগুলো ইতোমধ্যে হয়ে গেছে কিন্তু তার ফলাফল এখনো বর্তমান আছে। এরকম যদি সেন্টেন্সটি হয় যে কাজটা অলরেডি তো হয়ে গেছে, ইতোমধ্যে হয়ে গেছে, তাহলে সেটা প্রেজেন্ট পারফেক্ট করতে হবে। যেমন আমি বাংলাতে একটা সেন্টেন্স লিখি, সে একটি গাড়ি কিনেছে, সে একটি গাড়ি কিনেছে, অর্থাৎ কেনার কাজটি অলরেডি হয়ে গেছে। তাহলে সে সম্প্রতি একটি গাড়ি কিনেছে। তো এটার ট্রান্সলেট করলে হবে, যেহেতু সম্প্রতি কথাটি আছে, সম্প্রতি মানে হচ্ছে রিসেন্টলি, তাহলে হি হ্যাজ বট আ কার রিসেন্টলি। তাহলে এখানে যেহেতু রিসেন্টলি শব্দটি আছে এই কারণে এটা প্রেজেন্ট পারফেক্ট হয়েছে। তাহলে খেয়াল করতে হবে কোন সেন্টেন্সে এই রিসেন্টলি, অলরেডি, জাস্ট নাও এই শব্দগুলো আছে কিনা, যদি থাকে তাহলে সেটা প্রেজেন্ট পারফেক্ট করতে হবে। আর সেই ক্ষেত্রে ভার্বের পাস্ট পার্টিসিপল হবে আর তার আগে হ্যাজ অথবা হ্যাভ ব্যবহার করতে হবে। আচ্ছা, আরেকটি নিয়ম লক্ষ্য করো, কোন সেন্টেন্সে কোন কাজ অতীতে শুরু হয়ে এখনো চলছে, এরকম বোঝালে ভার্বটি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে। যেমন ধরো সে 1 ঘন্টা ধরে বই পড়ছে, কাজটি শুরু হয়েছিল 1 ঘন্টা আগে এবং এখনো চলছে। তো এরকম অতীতের একটি পিরিয়ড অফ টাইম বা নির্দিষ্ট একটি সময় টাইম থাকলে সেক্ষেত্রে তোমাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করতে হবে। তাহলে আমরা জানি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর ফরম্যাট হচ্ছে যে সাবজেক্টের পরে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন বসবে, এরপরে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করতে হবে। তাহলে একটু ইংরেজিতে ট্রান্সলেট করে দেখি, হি হ্যাজ বিন
reading a book for an hour. He has been reading a book for an hour. তাহলে এখানে এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমি কি করে বুঝলাম? যেহেতু কাজটি শুরু হয়েছিল আগেই, এখনো চলছে, সেজন্য এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস আছে। এবারে আরেকটি নিয়ম লক্ষ্য করো। সেটা হলো সাবজেক্ট প্লাস V1 V2 head plus V3 plus V4 plus subject plus V2 plus subject। এখানে কি স্ট্রাকচার আছে এটি লক্ষ্য করো। V4 আর কি হলো সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট আর এখানে আফটার প্লাস সাবজেক্ট প্লাস head plus V3 অবজেক্ট। অর্থাৎ কোন সেন্টেন্সে যদি দুইটা ক্লজ থাকে, পাশে একটা ক্লজ, দুই পাশে দুটো ক্লজ, অর্থাৎ দুইটা অংশ যদি থাকে আর মাঝখানে যদি কনজাংশন বিফোর অথবা আফটার থাকে, তাহলে কি করবে? এখানে এই সেন্টেন্সের অর্থ হচ্ছে অতীতের একটি কাজ হওয়ার আগে আর একটি কাজ হয়েছিল। অতীতকালে সংঘটিত দুটি কাজের মধ্যে একটি আগে হয়েছিল এবং একটি পরে হয়েছিল। তো যে কাজটি আগে হয়েছিল সেটি পাস্ট পারফেক্ট হয় এবং যেটি পরে হয়েছিল সেটা পাস্ট ইনডেফিনিট হয়। তো সহজভাবে তুমি যদি সেন্টেন্সে বিফোর দেখো বা আফটার দেখো, তাহলে এই বিফোর থাকলে বিফোরের আগে পাস্ট পারফেক্ট হবে। যেমন সে আসার আগে আমি খেলতে গিয়েছিলাম। তাহলে দুটো কাজ হয়েছিল, একটা হচ্ছে সে এসেছিল আর একটা আমি খেলতে গিয়েছিলাম। তো এখানে যেহেতু আগে কথাটি আছে, তার মানে আমি খেলতে গিয়েছিলাম, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট। আই হ্যাড গন, দেখো এখানে হ্যাড গন টু প্লে, আই হ্যাড গন টু প্লে বিফোর হি কেম। এই যেটা V2 হয়েছে আর এটা হচ্ছে V3। তাহলে সহজ, যদি বিফোর থাকে কনজাংশন তাহলে তার আগে পাস্ট পারফেক্ট হবে আর বিফোরের পরেরটা হবে পাস্ট ইনডিফিনিট। আমরা যদি এটাকে বিফোর না লিখে আফটার লিখতাম, যেমন বাবা আসার পরে আমি ভাত খেয়েছিলাম। তাহলে এখানে পরে কথাটি হচ্ছে, একটা হচ্ছে বাবা এসেছিল, আমি ভাত খেয়েছিলাম। তাহলে আমি ভাত খেয়েছিলাম, আই এট রাইস আফটার। আফটার এখানে যেহেতু আফটার আছে তার আগে এখানে V2 হয়েছে, আফটার ফাদার হ্যাড কাম। তাহলে এই পরের যে ভার্বটি সেটা হলো V3, অর্থাৎ পাস্ট পারফেক্ট হয়েছে। তাহলে অত্যন্ত এই গুরুত্বপূর্ণ এই নিয়মটি তোমাকে খেয়াল করতে হবে। আচ্ছা, কিছু কিছু ভার্ব আছে
যেগুলো তোমার সঠিকভাবে যদি আমরা সঠিক রূপ না জানি তাহলে সেন্টেন্সে ব্যবহার করার সময় সেটা ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাহলে প্রথমত যদি এই ভার্বের সঠিক রূপ ব্যবহার করতে হয় তাহলে তোমাকে স্ট্রাকচার অফ টেন্স সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। এটার ডেফিনিশন অ্যান্ড স্ট্রাকচার ভালোভাবে শিখতে হবে, এবং যদি তুমি এটা বুঝতে পারো তাহলে ভার্বের সঠিক রূপ বসাতে পারবে। তো আশা করছি তোমরা যাদের এই টেন্সের গঠন বা সংজ্ঞা নিয়ে দুর্বলতা আছে তোমরা শিখে নিবে এবং সেই অনুযায়ী অনুশীলন করবে, তাহলে অবশ্যই তোমার সঠিকভাবে করতে পারবে। তাহলে আরেকটি নিয়ম বলেছিলাম, সেটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। আমি শুধু আজকে এটার সংক্ষেপে একটু দেখাবো যে সাবজেক্টের সাথে ভার্বের কি এগ্রিমেন্ট আছে। এগ্রিমেন্টটা হলো সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্বটি সিঙ্গুলার হবে, এবং সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্বটি প্লুরাল হবে। এই যে নিয়মটি, সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার হয় এবং সাবজেক্ট প্লুরাল হলে ভার্বটি প্লুরাল হয়, এই নিয়মটাই হচ্ছে তোমার সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। ভার্বের সাথে সাবজেক্টের যে এগ্রিমেন্ট আছে সেটা হলো এটা। যেমন একটি উদাহরণ দেখো, he writes a letter। আবার যদি আমরা এই সাবজেক্টকে প্লুরাল করে দেই, they write a letter। তাহলে দেখো এখানে যেহেতু সাবজেক্ট সিঙ্গুলার এর জন্য ভার্বের সাথে এস যুক্ত হয়েছে, আর যেহেতু এখানে সাবজেক্টটি প্লুরাল সেজন্য ভার্বের সাথে এস বাই এ যুক্ত হয় না। তাহলে এস যুক্ত যে ভার্ব সেটা হচ্ছে সিঙ্গুলার ভার্ব, আর যখন এস বাই এ যুক্ত হয় না তখন সেটাকে প্লুরাল ভার্ব বলা হয়। তো কিছু কিছু ব্যতিক্রম আছে এই নিয়মের। তো এই ব্যতিক্রমের নিয়মটা আমি পরবর্তী ক্লাসে তোমাদেরকে পড়াবো। তো এই পর্যন্ত যা শেখালাম, বইয়ে যে এগুলো লেখা আছে তোমরা এই নিয়মগুলো একটু পড়বে, এবং বিশেষ করে আমি আবারও বলছি, যারা এই টেন্সের গঠন এবং সংজ্ঞা ভালো করে বুঝতে পারে না তাদের পক্ষে ইংরেজি বা বাংলা যে কোনো বাক্য সঠিকভাবে লেখা সম্ভব হয় না। সুতরাং যদি সেন্টেন্সকে সঠিকভাবে লিখতে হয় এবং ক্রিয়াপদ বা ভার্বকে সঠিকভাবে ব্যবহার করতে হয় তাহলে অবশ্যই তোমাকে এই টেন্সের সংজ্ঞা এবং গঠন শিখতে হবে। তো আজকে এই পর্যন্ত। তোমরা বাসায় একটু ভালো করে অনুশীলন করবে, নিয়মগুলো বারবার পড়বে, তাহলে আশা করছি তোমরা সঠিকভাবে এই ভার্বের রূপ ব্যবহার করতে পারবে। তো সবাইকে ধন্যবাদ আজকে আমার সঙ্গে থাকার জন্য। আবার দেখা হবে। ধন্যবাদ।